আজকের পাঠ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পুঁই মাচা। সহায়হরি চাটুজ্জে উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তার উক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যাহতির পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো? গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদিদুলে পাড়ার ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুগ্য করা মেয়ে, গায়ে কোন কাজে আর তোমাকে আমাকে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ্য করিয়া বলিলেন, এই, আমি বলি না, জানি কি ব্যাপার, না জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছেন। এবার নাকি আছেন কালীময় ঠাকুর। ও। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে না তো আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধারি মেয়ে হয়ে উঠল, হঠাৎ ছড়নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না, বিয়ে দেবার গা নাই কিচ্ছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তি, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা। খেন্তি মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল, মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটি নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা,
গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলুম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা তো কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই না তোমাকে তারা দিয়েছে। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালো হয়েছে। তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন। কোথায় রাস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি, এসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া রহিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার তো নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়া নিয়ে আসবে 2 পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, দূর যা, দূর করে দিয়ে আয় বনের দিকে। সহায় হরির বড় মেয়ে মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ে যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানে ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকি গলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাকভর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-1 এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নেই। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তারা কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, 50 শ্রোত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13 হোক, চাই 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব, তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উৎসুক করা মেয়ে। আশীর্বাদ হয়ে যাও যা, বিয়ে হও তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তো যে তুমি করবে,
আর আমরা বসে বসে দেখব, এ মনে তুমি ভেবো না। সমাজের বামুনদের যদি জাত পারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে দিতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম নাকি 2 কুড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন। কিন্তু কালীময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দৃষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ের বিয়ে দিবার প্রস্তাব মনোনীত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। 3 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহাতেই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দিকি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীদের সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। উহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে দেবে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গায় শেওড়া বনভাট, রাংচিতা বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খপ খপ আওয়াজ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়হরি শয্যায় 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি।
সহায়হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন,